চাকরিটা না হয় রেল স্টেশনে খুব দুঃখ নিয়ে বসে আছি। সন্ধ্যা লেগে এসেছে। কি করে যে দাদিকে সেসব কথা বলবো কিছুই বুঝতে পারছি না। কাছে কিছু টাকা আছে, অবশ্য বাড়ি যাওয়া হবে। রাতের ট্রেনের একটা টিকিট কাটলাম, কেটে স্টেশনে বসে আছে কাঠ হয়ে। আমি কিছুতেই ভাবতে পারছি না যে কি হলো আমার সাথে। সাধের একটা মাত্র জমি ছিল, যেটা দিয়ে কোনো রকম দুবেলা দুমুঠো ভাত হতো। সেই জমিটাও শেষ করে ফেলেছি। এখন শুধু চিন্তা আর চিন্তা। 5 লক্ষ টাকাও শেষ, যে কোনো ব্যবসা করব। তেমন একটা মাঠের কাজও পারি না, কিন্তু পেটের দায়ে তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। এভাবে ভাবতে ভাবতে আমার ট্রেন আসার সময় হয়ে গেল। ট্রেন আসার সাথে সাথেই ট্রেনটিতে উঠে বসলাম। হঠাৎ কেন জানি ছোটবেলাকার কথা মনে পড়ছে, যখন বাবা কোলে পিঠে করে মানুষ করত। তখন বাবাদের কাছেও মনে হয় ঠিক দিনগুলি এমনই কঠিন ছিল। আজকে নিজের কাছে সব থেকে বেশি নিজেকেই বোঝা মনে হচ্ছে। ভাবতে ভাবতেই ট্রেন থেকে বাসায় চলে আসলাম। কখন যে সময় চলে যাচ্ছে, কখন কোথায় নামছি ঠিক কিছুই বুঝতে পারছি না। বাড়িতে এসে রুমে বসেছিলাম একা একা। অবশ্য দাদির সাথে এখন আমার সামনাসামনি দেখা হয়নি। দাদির সাথে এসে গেট কথা বলতে দাদি বললে এসে ও ঘরে বস। এভাবে বসে আছি। অবশ্য দাদি আমাকে বলল তোর জন্য একটা খুশির খবর আছে। কিন্তু এত বড় একটা টেনশন মাথায় নিয়ে কোনো খুশির খবর কিভাবে মাথা থেকে আনন্দ দেবে আমাকে, কিছুই বুঝতে পারছি না। কি যে করবে দাদি তাও বুঝতে পারছি না। হঠাৎ করে দাদি আসলো। তবে দাদি এসে যেটা জানতে পারলাম, এদিকে আমার বিয়ের আয়োজন করে ফেলেছে। কিন্তু তাদেরকে এখন কি করে বলবো যে আমার সব টাকাগুলো মার গিয়েছে, আমার চাকরিও হয়নি, টাকা গেলেও লস। কি করে যে বলবো কিছুই বুঝতে পারছি না। বিয়ের দিনখানও ফেলা হয়ে গিয়েছে, আগামীকালকে বিয়ে। কি যে করবো এখন আর কিছুই বুঝে উঠতে পারছি না। এখন যদি বলি দাদি তো বয়স হয়েছে, দাদি তো যে কোনো সময় স্ট্রোক করবে। অনেকটা ধুমধাম করে আমার বিয়েটা হলো। তখন আমি বুঝলাম দাদি মনে হয় কোনো জায়গা থেকে টাকা ধার করেছে, করে এমন বিয়ের আয়োজন করেছে। কিন্তু কি করব, আমি তো চুপচাপ, এখনও চুপচাপ। পরে রুমে আমি আর রত্না দাঁড়িয়েছিলাম। তারপর দাদি এলো, এসে আমাকে জিজ্ঞেস করলো কিছু কি বলবি, কি হয়েছে, আমাকে ডাকলি কেন? তারপর অনেকটা চুপচাপ, বুঝতে পারছি না কি করে শুরু করব। তারপরে একটু কষ্ট করেও শুরু করলাম। কি হলো রে দাদু ভাই, চুপ করে আছিস কেন? হয়েছে কি দাদি, আসলে আমার না চাকরিটাই হয়নি। আমি ঢাকায় গিয়েছিলাম, কিন্তু সেখানে নাকি সরকারি চাকরির জন্য সার্কুলার দেয়। তো সার্কুলার যতক্ষণ না দিবে ততক্ষণ ওরা কোনো চাকরি দিতে পারবে না। আর ওরা নাকি রাজা নামের কাউকে চেনে না। আর ওরা একটা জিনিস আমাকে বলল যে আপনি দালালের হাতে পড়েছেন। এরকম অনেক মানুষ দালালের হাতে পড়ে। তাই কি করে যে তোমাদের সব বলবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তুমি আবার বিয়ের আয়োজন করে ফেললে। কি শোনালি রে দাদু ভাই, আমি আর তো মাথা ঘুরছে। কি করব এখন? শেষ জমিটুকু বেচে তোকে টাকা দিয়েছিলাম, তুই
আমার একটা বুদ্ধি শোন, তুই চল আমার সাথে থানায় যেয়ে একটা মামলা করে আসি। আমার কিছুই ভালো লাগছে না রে। আপনারা কারা, আর আপনারা এভাবে আমার বাড়িতে এসেছেন? কিছু কি বলবেন নাকি? আসলে আমি এই গ্রামেই থাকি, আর আমি আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। আগে আমি এমনিতেই গরিব মানুষ, দাদির কাছে থেকে মানুষ, আর আমাদের পাশে মাত্র 1 বিঘা জমি ছিল। আমাকে ওই উত্তরপাড়ার রাজীব নামের একটি ছেলে 5 লক্ষ টাকা নিয়েছে। সে সম্পত্তিটুকু বেচে দিয়েছিলাম। ঢাকায় গিয়ে দেখি ও একজন দালাল, আর সরকারি চাকরি সার্কুলার ছাড়া হয় না। এখন আমি কি করতে পারি আপনি বলুন। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের প্রয়োজনীয় প্রমাণগুলো আমার কাছে দিয়ে যান, আর আমি রাজাকে যেভাবে হোক বের করব। আপনাদের আমি এই বিপদের হাত থেকে বাঁচিয়ে ছাড়বো। আপনি কোনো টেনশন করবেন না, কাগজপত্রগুলো আমাকে ঠিক মতো দিয়ে যান। ছোটোবেলায় থেকে পুলিশের চাকরি করার আগেই ভাবতাম গরিব মানুষের কীভাবে উপকার করা যায়। আসলে আমি নিজেও একজন উপকারের জন্য অনেক দূর গিয়েছিলাম, কিন্তু কারো উপকার পাইনি। আজকে সেই সুযোগটা আমার হাতে এসেছে, আর আমি এই গ্রামে যতদিন থাকবো ততদিন এই গ্রাম কেন, যেখানেই যাব আমার সর্বোচ্চ চেষ্টা করব মানুষের উপকার করার। এতে যদি আমার মৃত্যু হয়, আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত। আমি আমার জীবনটা মানুষের উপকারে, মানুষের কল্যাণের জন্য কাটিয়ে দেব, সারা জীবনটা কাটিয়ে দেব। আর এভাবে যেন আমি চলতে পারি। আর আল্লাহর কাছে এই দোয়াটাই আমি সবসময় করি, যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং মানুষের কল্যাণে আসার সুযোগ করে দেয়। রাজা সব জানতে পেরে গ্রাম থেকে পালিয়ে গেছে। এই জন্য আমি আমার গোয়েন্দা ফোর্স কাজে লাগিয়ে পাশের একটি গ্রামে এসেছি, যেখানে মানুষজন ব্যবসা করতে আসে। ও এখানেই ছদ্মবেশে বসে আছে। আমার গোয়েন্দা ওকে চোখে চোখে রেখেছে, আর আমি এখান থেকে ওকে ধরে নিয়ে চলে যাব সরাসরি। আমি যে করেই হোক আমি ওই গরিব মানুষের টাকাগুলো ফিরিয়ে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি দারোগা বলছিলাম। জি 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 জি, ভালো আছেন আপনারা? হ্যাঁ, বলছি আমি রাজাকে ধরে ফেলেছি। আপনারা তাড়াতাড়ি একবার থানায় দেখা করুন। আরে না না, আসুন আসুন, এসে সামনাসামনি কথা হবে, আর টেনশনের কোনো কারণ নেই। আপনারা এসেছেন, ভালোই হয়েছে। তো বলছিলাম আমি, আপনাদের খুশির খবরই অনেকটা। আমি রাজাকে ধরে ফেলেছি। টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? আমি সমস্ত টাকাগুলো উদ্ধার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা কিছুই বুঝতে পারছি না। অনেকটা আশার আলো দেখতে পাচ্ছি। আসলে পুলিশ যে আমার জন্য এত কিছু করবে এটা আমি কখনোই ভাবিনি। আসলে সব পুলিশ এক না, সবাই পুলিশের সম্পর্কে যা ধারণা করে সবটাই ভুল। কিছু পুলিশের জন্য আজকে পুলিশের এমন দুর্নাম, কিন্তু আপনাকে অন্তরের অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের বড় উপকার করলেন দাদা। আমরা তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তুমি একদিন এসো আমাদের বাড়ি, এই দাদির হাতে দুমুঠো ডাল ভাত খেয়ে যেও। আমি তো তোমার দাদিরই মতো, কি বলো, আসবে তো? ওখানে সমস্ত টাকাগুলো আছে, একটু ঠিক করে দেখে নিন। সমস্যা নেই, একটু দেখে নিন টাকাগুলো। ওখানে আমি 5 লাখ টাকা রেখেছি। আপনাকে আমরা কিভাবে অবিশ্বাস করব বলেন? এই উপকার আর কেউ করবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য।